মোটামুটি পড়াশোনা হইল, এটার থেকেই তোমাদের পড়াশোনা ধরবে, এটার থেকেই পরীক্ষা হবে, এটার থেকেই কেস। এইখান থেকে তুমি কেসও পাবা, লং কেসও পাবা, তারপরে এমসিকিউও পাবা এখান থেকে, আবার ভাইভাতেও এখান থেকে ধরবে, আবার রিটেনেও এখান থেকে প্রশ্ন আসে। তারপরে এএসওএমটা পড়ে দিবা, হোয়াট আর দ্য স্টেজেস অফ এএসওএম, ট্রিটমেন্ট কি, এএসওএম কাদের বেশি হয়, এইগুলো পড়ব। ডিএনএস হলো ডেভিয়েটেড নেজাল সেপ্টাম। প্রথমেই তোমাকে জিজ্ঞেস করবে নেজাল সেপ্টাম কি দিয়ে তৈরি হয়, তুমি জিনিসটা কি আগে চিনো কিনা, তারপরে না ডেভিয়েশন। নেজাল সেপ্টামটা কি কি আছে, বোন, কার্টিলেজ এন্ড ফাইব্রাস টিস্যু দিয়ে তৈরি হয়। কার্টিলেজের মধ্যে হলো সেপ্টাল কার্টিলেজ অথবা কোয়াড্রাঙ্গুলার কার্টিলেজ, চারকোনা কার্টিলেজ থাকে। আর বোনসের মধ্যে কি থাকে, পারপেন্ডিকুলার প্লেট অফ দ্য ইথময়েড বোন এন্ড ভোমার। এই হলো মেইন থ্রি কম্পোনেন্ট। আর বাকি আরো আছে রস্ট্রাম অফ দ্য স্ফেনয়েড বোন, তারপরে নেজাল প্রসেস অফ দি সেপ্টাল প্রসেস অফ দ্য নেজাল বোন, আর হাবিজাবি অনেকগুলো আছে। তারপরে সেপ্টাল ক্রেস্ট অফ দ্য নিচে যে বোনটা থাকে ম্যাক্সিলা, এইগুলো থাকে অনেকগুলো। তো এইগুলা দিয়ে তৈরি হয় সেপ্টাম। ডেভিয়েশন কেন হয়, কারণ একটা হলো জন্মগতভাবেই তার বাঁকা হয়ে জন্ম নেয় নাকের হাড়, আর একটা হলো ট্রমার কারণে হতে পারে, কেউ ঘুষি মারলো, হকি স্টিক লাগলো, বল লাগলো, উপর থেকে পড়ে গেল, তাহলে সেপ্টামটা বাঁকা হয়ে যেতে পারে। রোগী কি নিয়ে আসবে তোমার কাছে, সিমটম কি, নেজাল অবস্ট্রাকশন ফার্স্ট অফ অল, তারপরে হলো নেজাল ডিসচার্জ হতে পারে, তারপরে ইপিস্টেক্সিস হতে পারে, হেডেক হতে পারে, তারপরে তার কাশি হতে পারে, পোস্ট নেজাল ড্রিপ হয়। তো এইসব তোমাকে বলতে হবে যে এই সিমটম হবে। সাইন কি, যে নেজাল সেপ্টামটা একদিকে বাঁকা হয়ে যায়। বাঁকা কয় ধরনের আছে, একটা হলো সি শেপ, একটা হলো এস শেপ, উপরে একদিকে নিচের দিকে আবার আরেকদিকে বাঁকা। সি শেপ আছে, এস শেপ আছে, আর একটা হলো সেপ্টাল স্পার, যে এরকম করে নামতেছে, হঠাৎ এরকম করে বাঁকা একটা এরকম। Suppose this is the nose and this is nasal septum. এটা এরকম সি শেপ, এরকম বাঁকা হতে পারে। তারপরে এরকম এস শেপ হতে পারে, এই উপরের দিকটা এদিকে বাঁকা, নিচের দিকটা বাম পাশে বাঁকা, এরকম হতে পারে। আবার আছে এরকম, এরকম একটা স্পার হতে পারে। এরকম বিভিন্ন রকম তোমার সেপ্টাল ডেভিয়েশন। সাধারণত দেখা যায় একদিকে ডেভিয়েশন আর একদিকে হাইপারট্রফিড ইনফেরিয়রটা। তাহলে ডেভিয়েশন কি, কয় ধরনের আছে, কেমনে হয় জানলাম আমরা। আর এই যে হাইপারট্রফি হয়, এটার নাম কি,
compensatory hypertrophy of the inferior nasal turbinate. তখন তোমাদের জিজ্ঞেস করবে যে টার্বিনেট কয়টা আছে, টার্বিনেটের নিচের অংশের নাম কি, কঙ্কা কি, এগুলো দিয়ে তোমার একটু ঘাবড়ানোর চেষ্টা করবে। ঠিক আছে, তুমি যদি শুধু কম্পেনসেটরি হাইপারট্রফি এই ওয়ার্ডটাই জেনে যাও আর কিছুই জানো না, তাহলে তোমার গড়তে ফেলে দিবে। টার্বিনেট আছে তিনটা, ইনফিরিয়র, মিডল এন্ড সুপিরিয়র। টার্বিনেটের নিচে যে ফাঁকা জায়গা এটা হলো মিয়েটাস। কি মিয়েটাস আছে? ইনফিরিয়র, মিডল এন্ড সুপিরিয়র মিয়েটাস। আর টার্বিনেটের ভিতরে যে বোন থাকে, হাড্ডি, এটার নাম হলো কঙ্কা। ইনফিরিয়র, মিডল এন্ড সুপিরিয়র কঙ্কা। আর কোন কঙ্কা ফ্রি, তখন আবার জিজ্ঞেস করবে যে ইনফিরিয়র কঙ্কাটা ফ্রি বোন, ইন্ডিভিজুয়াল বোন, আর বাকিগুলা ইথমার্ড বোনের সাথে লাগানো থাকে। মিডল মিয়েটাসে কি কি ওপেন করে, একটা ফেভারিট কোয়েশ্চন, এটা জিজ্ঞেস করবে। মিডল মিয়েটাসে ওপেন করে maxillary sinus, frontal sinus, anterior and middle group of ethmoid sinus. তখন তোমার সাইনাস সম্বন্ধে জিজ্ঞেস করা শুরু করবে যে সাইনাস কয় ধরনের, কয়টা আছে, কোথায় থাকে, আঙ্গুল দিয়ে দেখাও maxillary sinus কই, frontal sinus কই। তারপরে যাবে তোমার ইনফিরিয়র মিয়েটাসে কি ওপেন করে, কি নেজোল্যাক্রিমাল ডাক্ট। আচ্ছা, তারপরে তোমাকে জিজ্ঞেস করবে যে ডেভিয়েটেড নেজাল সেপ্টাম কম্পেনসেটরি মানে কি। যে কম্পেনসেশন করে, যে ক্ষতিপূরণ দেয়, এটাই হলো কম্পেনসেটরি। নাকের হাড় একদিকে বাঁকা, বাতাস যাচ্ছে না, তাইলে কি হবে? অন্য দিক দিয়ে বাতাস বেশি যাবে। অন্য দিক দিয়ে বেশি গেলে কি হবে? নাকের কাজ কি? রেসপিরেশন, অলফ্যাকশন, হিউমিডিফিকেশন বা এয়ার কন্ডিশনিং যাকে বলে। রেসপিরেশন মানে শ্বাস নেওয়া ছাড়া, যেটা ছাড়া আমরা বাঁচব না। অলফ্যাকশন মানে ঘ্রাণ নেওয়া। ঠিক আছে, কোন জিনিসের কোন ঘ্রাণ, কলার ঘ্রাণ কিরকম, ইলিশ মাছের ঘ্রাণ কিরকম, এটা আমরা টের পাই নাক থাকার কারণে। যদি সর্দি লাগে, নাক বন্ধ হয়ে যায়, আমরা গন্ধ পাই না। আচ্ছা, আর হলো এয়ার কন্ডিশনিং। এয়ারকে কন্ডিশনিং করে পাঠাতে হয় লাংসে। কন্ডিশনিং কি? বাতাসকে পিউরিফাই করি আমরা কিভাবে? একটা হলো নাকের টেম্পারেচার বাইরের থেকে বেশি, বাতাসটা যখন যায় টেম্পারেচার 1 ডিগ্রি বেড়ে যায়। তারপরে হলো হিউমিডিফিকেশন, এই ভাস্কুলারিটি খুব বেশি টার্বিনেটের, এখান থেকে জলীয় বাষ্প যোগ হয় বাতাসের সাথে। আর ধুলাবালি যেগুলা নাকের ভিতরে ভিজেসা আছে বা নেজাল মিউকোসাটা ভিজা ভিজা থাকে, ওইখানে আটকে যায় ধুলাবালি, তাইলে এয়ার ফিল্টার হয়ে যায়। এয়ার ফিল্টার হয়, হিউমিডিফিকেশন হয়, ওয়ার্মিং হয়। এই তিনটা জিনিস কি করে? নেজাল মিউকোসা করে। তো এক পাশে বন্ধ, যাচ্ছে না, তাইলে অন্য পাশ দিয়ে বাতাস বেশি যাচ্ছে, তাহলে অন্য পাশের কাজ বেশি হয়ে যাচ্ছে, অন্য পাশের ডিউটি বেশি পড়তেছে, আর এই পাশ তো ঘুমায় গেছে অসুস্থ। তাহলে এই যে কম্পেনসেশন করে, ক্ষতিপূরণ দিতে গিয়ে সে টার্বিনেট গুলা বড় হয়ে যেতে হয় বাতাসটাকে পিউরিফাই করতে গিয়ে। এটাকেই বলে কম্পেনসেশন বা ক্ষতিপূরণ দেওয়া। এই জন্য এটার নাম কম্পেনসেটরি হাইপারট্রফি। সে এমনি এমনি বড় হয় নাই। হাইপারট্রফি মানে বড় হয়ে যাওয়া, এমনি এমনি হয় নাই, অধিক কাজ করতে গিয়ে।
টু ওয়ার্ক মোর। একটা জিনিস 24 ঘন্টায় করা যায়, এটা যদি 12 ঘন্টায় করতে চাও তাহলে কি লোক সামন্ত, লোকজন আরো বেশি লাগবে। মোর ওয়ার্কার উইল বি নিডেড, তাইলে টার্গেটটাকেও বড় হয়ে যেতে হয়। এই জন্য এটার নাম কম্পেনসেটরি হাইপারট্রফি অফ দ্য ইনফিরিয়র টার্মিনেট অফ দ্য opposite side. So your diagnosis will be deviated nasal septum to the left with compensatory hypertrophy of the inferior terminate of the opposite side. তখন তোমার কম্পেনসেটরি কি জিজ্ঞেস করবে, তুমি জবাব দিয়ে দিবা। তারপরে তোমাকে আসবে যে এটা কি ট্রিটমেন্ট করবো। নো সিমটম নো ট্রিটমেন্ট। সিমটম আছে, ট্রিটমেন্টে যাব। কি করব? এটা যেহেতু মেকানিক্যাল অবস্ট্রাকশন, আমরা অপারেশন করব। কি অপারেশন? অপারেশনের নাম বলো। তুমি ওর খাতা নিলে কেন? তুমি কি অন্য গাইনি লেকচার ওঠাচ্ছ? তাই তো মনে হচ্ছে। হ্যাঁ, তোমরা তো ইএনটির সময় গাইনি লেকচার ওঠাও। আমাদের ইএনটিতে গণফেল করাইলে তখন তোমাদের টনক নড়বে। হ্যাঁ, ইএনটির সময় গাইনি লেকচার ওঠাও, মানে ইএনটির কোনো দরকার নাই। আমরাও আর পরীক্ষা নেব না, সবাইকে 0 দিয়ে দিব। আমাদেরও কষ্ট কমবে, এত কষ্ট করার মানে হয় না। সুতরাং মিষ্ট পাইতে হলে তোমাদেরও কষ্ট করতে হবে। যদি ইএনটি ক্লাসে গাইনি লেকচার ওঠাও, আমি তোমাকে 0 দিব। ও তো ইএনটি পড়ে নাও, গাইনিতে অনার্স পাওয়া লোক, গাইনিতেই হোক। সেকেন্ড টাইম তোমাকে সার্জারি পরীক্ষা দিতে হবে। তা ঠিক আছে, এখন কি হলো, কি করব আমরা? অপারেশন করতে হবে। সেপ্টোপ্লাস্টি আছে অপারেশন, এসএমআর আছে, সাবমিউকাস রিসেকশন। দুইটা অপারেশন কি জিনিস, দুইটার ডিফারেন্স কি তোমাকে ধরবে। সাবমিউকাস রিসেকশনে আমরা একটা ইনসিশন দিয়ে মিউকোসা এবং মিউকোপেরিকন্ড্রিয়ামটা উঠাই, মিউকোপেরিওস্টিয়ামটা উঠাই আর দুই পাশে আমরা কার্টিলেজ এবং বোনকে ফ্রি করে দিই। মনে করো কার্টিলেজটা একটা শার্ট পরে আছে, নিচে একটা গেঞ্জি পরে আছে। গেঞ্জিটা হলো মিউকোপেরিকন্ড্রিয়াম আর শার্টটা হলো মিউকাস মেমব্রেন। ঠিক আছে? ছবি না দেখলে তো আর বোঝা যায় না। কি টায়ার্ড নাকি? পরীক্ষা যখন সেকেন্ড টাইম দিবা তখন বুঝবা টায়ার্ডনেস কি জিনিস। এই জন্য ফার্স্ট টাইম দিলে, এখন কষ্ট করলে তখন আরাম করবা, চিল করবা। চিল কি জিনিস? আমার ছেলেরা বলে একটু চিল করি এখন। তো দিস ইজ কার্টিলেজ, আর এটা হলো তার গেঞ্জি, মিউকোপেরিকন্ড্রিয়াম, আর এটা হলো তার শার্ট, মিউকাস মেমব্রেন। ঠিক আছে? তো এর দুই পাশেই আছে, পেটের দিকেও আছে, পিঠের দিকেও শার্ট আছে, শার্ট আর গেঞ্জি। আমরা কি করব? এখানে কেটে দিব, গেঞ্জি এবং শার্ট এখানে কেটে দিব। কেটে দিয়ে আমরা ভিতরে ঢুকবো, ভিতরে ঢুকে এর গায়ের থেকে এই দুইটা জিনিসকে সরায় ফেলবো। ঠিক আছে? একবারে কেটে ছিঁড়ে ফেলবো না, সরায় দিব জাস্ট। দিয়ে এই কার্টিলেজকে আমরা ফ্রি করে ফেলবো। মিউকোপেরিকন্ড্রিয়াম আর পিছন দিকে গেলে মিউকোপেরিওস্টিয়াম, মানে বোনের চলে গেলে। আর আমরা পাইলাম কি, এইখানে কার্টিলেজটা এরকম বাঁকা হয়ে আছে। তখন
তখন আমরা কি করবো, এই কার্টিলেজটাকে কেটে ফেলে দিব, ফেলে দিয়ে এই মিউকোপেরিকন্ড্রিয়ামকে দুই পাশে নিয়ে আসবো, নিয়ে এসে এখানে সেলাই করে দেবো, তাইলে এটা সেন্ট্রালে চলে আসলো। ঠিক আছে, আগে তো এরকম বাঁকা ছিল, এখন মাঝখানে চলে আসলো, দুই পাশেই জায়গা হয়ে গেল। এটা হলো এসএমআর। আর একটা হলো এসএফডি, যে এইখানে যে একটা জিনিস ছিল হাইপারট্রফিড ইনফিরিয়র টার্মিনেট, এটার ভাগে কি হবে, এটা কি করবা, এটা করে এসএমডি বলে, সাব মিউকোসাল ডায়াথার্মি। কি করে, এখানে লম্বা একটা সূচের মতো জিনিস ঢুকায়, দিয়ে এখানে ডায়াথার্মি প্রোব ধরে, তাইলে কি হয়, সাব মিউকোস, এ তো মিউকোসার নিচে পড়তে থাকে, পড়ে এটা শ্রিঙ্ক করে ছোট হয়ে যায়। আগে অনেক বড় ছিল, এটা টার্মিনেটটা এরকম ছোট হয়ে যায়, তাইলে এদিকে জায়গা বাড়বে। এটা হলো এসএমডি। আর একটা হলো কি, টার্বিনেক্টমি। এটা মানে কি, টার্বিনেক্টমি মানে টার্বিনেটকে আমরা কাঁচি দিয়ে কেটে দিই। টার্বিনেক্টমি সিজার আছে একটা, ওটা ধরে কাটলে একটা টার্বিনেটের একটা অংশ, মিউকোসা সাব মিউকোসা ইটি নিয়ে একটা অংশ কেটে এরকম চলে আসে, এরকম একটা অংশ কেটে চলে আসে, এটাকে বলে টার্বিনেক্টমি। আরেকটা হলো সারফেস কটারি। এই সারফেসটাকে আমরা পোড়া দিই, কটারি করে পোড়া দিলে কি হলো, এটা একটা মাংসের টুকরা পোড়া গেলে শরীরে কি হয়, এটা রিজেক্ট করে দেয়। এক সপ্তাহ পরে টান দিলে দেখবো এইরকম একটা টুকরা চলে আসছে মাংসের, তখন এটা ছোট হয়ে যাবে। তাহলে এসএমডি, টার্বিনেক্টমি, সারফেস কটারি, তিনভাবে আমরা এটাকে হাইপারট্রফিড ইনফিরিয়র টার্মিনেটকে ছোট করে দিই। তাহলে এই হলো তোমার এসএমআর, এসএমডি। আর সেপ্টোপ্লাস্টি কি, সেপ্টোপ্লাস্টি ও ওয়ান টাইপ অফ এসএমআর। ঠিক আছে, সাপোজ দিস ইজ সেপ্টাল কার্টিলেজ যেটা ডেভিয়েটেড, আর এর এক পাশে আছে মিউকোপেরিকন্ড্রিয়াম আর মিউকোসা, অপর পাশেও মিউকোপেরিকন্ড্রিয়াম এন্ড মিউকোসা। আমরা এখানে এক পাশে এই মিউকোপেরিকন্ড্রিয়াম, মিউকোপেরিওস্টিয়াম এন্ড মিউকাস মেমব্রেনটা উঠাইয়া ফেলি, উঠাইয়া এই সেপ্টামটাকে যেহেতু বাঁকা, নিচ দিয়ে একটু কেটে দিই, তাহলে এটা শর্ট হয়ে যায়। তারপরে এটাকে আমরা শর্ট হয়ে গেলে এটাকে টেনে এই পাশে নিয়ে আসি, নিয়ে সোজা হয়ে যায়, তখন এটা মাঝখানে সেন্টারে আমরা বসায় দিই, ফেলে দেই না কার্টিলেজটাকে। আর এই কার্টিলেজটা তো বাঁকা ছিল, বাঁকা হলে একটা ইলাস্টিসিটি থাকে, তো এইখানে আমরা ক্রিস ক্রস করে কেটে দিই, কেটে ওর ইলাস্টিসিটি নষ্ট করে দিই। নষ্ট করলে এটাকে যদি আমরা টান দিই, এরকম টান দিলে এটা ইজিলি মাঝখানে এসে বসে যায়, তখন আর বাঁকা হয় না। সেই ক্ষেত্রে আমরা তখন ওই মিউকোপেরিকন্ড্রিয়াম তারপরে মিউকাস মেমব্রেনকে মাঝখানে সেলাই দিই, দিয়ে এখানে আমরা একটা স্প্লিন্ট দিয়ে এটাকেও সেলাই করে দিই, যাতে এটা মাঝখানে ধরে রাখে। স্প্লিন্ট কি জিনিস, স্প্লিন্ট হলো প্লাস্টিকের বা আমরা স্যালাইন ব্যাগের টুকরা, দুই পাশে দুইটা এরকম করে থাকে, এরকম দুই পাশে দুইটা দিয়ে দিই, মাঝখানে নেজাল সেপ্টাম, আর এটাকে সিল্ক দিয়ে বাইরে টাইট করি, তাহলে মাঝখানে সেপ্টামটা থাকে।
সেপ্টোপ্লাস্টি একটু কঠিন, যে এটা কি করি আমরা, এক পাশে আমরা মিউকাস মেমব্রেন এবং পেরিকন্ডিয়াম পেরিওস্টিয়ামকে উঠাই, যেদিকে কনকেভ এইদিকে আমরা এই মিউকোপেরিকন্ডিয়াম ফ্ল্যাপ উঠাইয়া এটা এই কার্টিলেজটা নিচের দিকে একটু কেটে শর্ট করে দিই। তারপরে এই কার্টিলেজ তো এরকম বড় জিনিস, এরকম ক্রিস ক্রস করে আমরা দাগ ব্লেড দিয়ে কেটে দিই, তাইলে ওর ইলাস্টিসিটি নষ্ট হয়ে যায়। তারপরে এটাকে আমরা টান দিলে এটা মাঝখানে ইজিলি এসে বসে, ওইদিকে আর যায় না। তখন আমরা এটার সাথে এটা সুতা দিয়ে সেলাই করে মাঝখানে বসাই। তো এসএমআর কি হয়, কার্টিলেজটা পুরাই ফেলে দেওয়া হয়, সেপ্টাল কার্টিলেজ। আর সেপ্টোপ্লাস্টিতে সেপ্টাল কার্টিলেজ ফেলে দেওয়া হয় না, মাঝখানে বসাই দেওয়া হয়। মিনিমাম সার্জারি আর কি সেপ্টোপ্লাস্টি। এখন তোমার সেপ্টোপ্লাস্টি তারপরে এসএমআর ডিফারেন্স করবে যে এটা রেডিক্যাল সার্জারি, সেপ্টোপ্লাস্টি কনজারভেটিভ সার্জারি। রেডিক্যাল সার্জারি 17 বছরের আগে করা যায় না, সেপ্টোপ্লাস্টি সব বয়সে করা যায়। সেপ্টোপ্লাস্টি ফেল হলে আবার করা যায়, আর এসএমআর আবার করা যায় না। সেপ্টোপ্লাস্টিতে কমপ্লিকেশন কম, এসএমআর এ কমপ্লিকেশন বেশি। এই ডিফারেন্সগুলো তোমাকে ধরতে পারে। হ্যাঁ, না এসএমডি যদি টার্গেটেড হাইপারট্রফি থাকে উইদাউট ডেভিয়েশন, শুধু এসএমডিও করতে পারবে। হ্যাঁ, দুটোই করতে হবে। তোমার ওই যে তুমি সেপ্টামকে মাঝখানে আনলা, কিন্তু এখানে যে আরেকটা বড় ফুলা মাংস টার্মিনেট বসে আছে, এটা তো জায়গা দখল করে আছে, এটারও কমাইতে হবে। ওটা রেখে দিলে তো ওই পাশ দিয়ে জায়গা করলাম, কিন্তু এই পাশে আবার চিকন হয়ে গেল। হ্যাঁ, না তেমন অসুবিধা হয় না। ফ্ল্যাপিং সেপ্টাম হয় অনেক সময়, পতপত করে থাকে, ফ্ল্যাপিং পতপত করা, পতাকার মতো। রোগী এসে বলবে অপারেশনের পরে যে আমি নাকে টান দিলে ভিতরে মনে কি ফড়ফড় করে, ঠিক আছে না? There is no bones cartilage in between. তাইলে একটা পাতলা শুধু একটা মিউকোপেরিকন্ডিয়াম আর মিউকাস আছে মাঝখানে, তাই না? তো নাকে বাতাস দিলে অনেক সময় এটা এরকম কাঁপতে থাকে। The flapping of the septum বলে, it is one of the complication or consequence of the operation. বেটার হলো সেপ্টোপ্লাস্টি বলে, যে এটাতে কমপ্লিকেশন কম, তারপরে যদি ফেল হয় আবার করা যাবে, এইসব কারণে। অ্যান্টেরিয়র ডিসলোকেশন, এটা ছোট্ট একটা স্ট্রিপ কেটে ফেলে দেওয়া হয়। অ্যান্টেরিয়র ডিসলোকেশনে করা যাবে। হ্যাঁ, একবারই তো, কতবার তুমি যেটা ইচ্ছা করতে পারো, কোনো অসুবিধা নেই। আর কোনো প্রশ্ন, ডাউট? স্যার আমি যে শুনছিলাম স্যার, ওই যে অপারেশনগুলো করলে, যেমন এসএমআর এসএমডি এগুলো করলে নাকি স্যার লাইফ লং অ্যালার্জিক রাইনাইটিস ডেভেলপ করে। না, অ্যালার্জিক রাইনাইটিস তো অন্য জিনিস। এটা তোমার পিওর যদি মেকানিক্যাল ডেভিয়েশন থাকে, অবস্ট্রাকশন থাকে, আমরা করব। আর অ্যালার্জিক রাইনাইটিসে যদি তোমার ডেভিয়েশন থাকে, অপারেশন করার পরেও তার ওই অ্যালার্জি থেকে গেলে নাক বন্ধ থাকবে, হাঁচি হবে। হ্যাঁ স্যার, এগুলো হচ্ছে তো, ওইটা সারা জীবন থাকবে, ওইটার জন্য অপারেশনে কোনো লাভ হবে না। অ্যাট্রোফিক রাইনাইটিস চান্স আছে, তুমি যদি টার্মিনেটকে এত বেশি কেটে ফেলো, ওখানে সেকেন্ডারি অ্যাট্রোফিক রাইনাইটিস বলে এটা। দেখা তো নাক থেকে তার দুর্গন্ধ আসছে, নাক পচে যাচ্ছে, ঠিক আছে না, অ্যাট্রোফি হয়ে যাচ্ছে, এটার চান্স আছে। এই জন্য এক্সেসিভ কাটাকাটি করা যাবে না। টার্মিনেটকে পার্শিয়াল টার্মিনেট করবে,
টার্মিনেট পুরো কেটে ফেলে দিবা না, তাইলে অ্যাট্রোফিক রাইনাইটিস হওয়ার চান্স থাকে। এই জন্য পার্শিয়াল টার্মিনেক্টমি বলি আমরা। আর কোনো সমস্যা, ডাউট? আমার তো পাওয়ার ঠান্ডা হয়ে যাচ্ছে। স্যার টনসিলাইটিস? টনসিলাইটিস পড়াবে অন্য লোকে।